সর্বেন্দ্র ফোন রেখে দিলেন। তখন আমার খুব নামডাক, বলতে নেই হাতে পয়সা কড়িও হয়েছে, তাবড় লোকদের সঙ্গে যোগাযোগ। অথচ সেদিন বুঝতে পেরেছিলাম এগুলো কিছুই কিছু না। ভালোবাসার ক্ষেত্রে এসব কোনো কাজে আসে না। এ জগতে একমাত্র সত্যি হলো আইনের সম্পর্ক। সে সম্পর্ক যেমনই হোক না কেন, বেনি সুতোর মালাই গাঁথা সম্পর্কের আসল সময় কোনোই দাম নেই। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। বুঝি রে সাবু, তোর কষ্ট আমি বুঝি। ঘরে বাইরে তো সমান কষ্ট। এখন যে তোর জীবনখানেই শূন্য হয়ে গেছে, কিন্তু সম্পর্ক তো এমনই হয় রে সাবু। তোর তো কোনো জোর নেই তার উপর। তবে আমি বলছি, সে ভালো হয়ে ঠিক ফিরে আসবে। একটু ধৈর্য ধর। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। তখনকার দিনে মোবাইল ছিল না, তাই মন করলেই মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারত না। সর্বেন্দ্র বম্বে চলে যাওয়ার পর আমাকে প্রথম দিনে একবার করে ফোন করতেন। আমার যে তখন কি অবস্থা! সারাটা দিন সর্বেন্দ্রর ফোনের জন্য অপেক্ষা করাটাই যেন আমার একমাত্র কাজ ছিল। অথচ আমার শুটিং, সংসারের কাজকর্মে বাইরে যাওয়া, এসব তো একেবারে বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তার উপর নাটক ছিল, ফাংশন ছিল, কেউ তো তার দাবি ছাড়তে রাজি নয়। আর আমি নিজেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু হাওয়ায় ভর করে দিন কাটাতে পারবো? কিন্তু সব সময় মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করত। সর্বেন্দ্র কেমন আছেন? উনি কি করছেন? অপারেশন কবে? বাড়ি থেকে বেরোনোর সময় দিদিদের পই পই করে বলে বেরোতাম তারা যেন ফোনের আশেপাশে থাকে, কিছুতেই যেন কোনো ফোন ধরা বাদ না যায়। তবু মনের মধ্যে উৎকণ্ঠা। দিদিরা তো একভাবে বসে থাকতে পারে না এক জায়গায়। ঠিক হয়তো ঘরের কাজে এদিক ওদিক করছে, আর এই ফাঁকেই সর্বেন্দ্র ফোন করেছেন, আর ফোনে না পেয়ে রেখে দিয়েছেন। আমাদের বাড়ির ফোনও বেজে বেজে কেটে গিয়েছে। বাড়ি এসে যেই শুনলাম সর্বেন্দ্রর কোনো ফোন আসেনি, অমনি মুখ ঝামটা দিয়ে উঠলাম দিদিদের। বললাম, এমন কখনো হতে পারে না। সর্বেন্দ্র ঠিকই ফোন করেছেন, তোমরাই খেয়াল করনি বলে ওর ফোন ধরতে পারোনি। এরপর বেশ কয়েকদিন সর্বেন্দ্রর কোনো খোঁজ খবর পেলাম না। আমি আর রাগ চেপে রাখতে পারলাম না। যত রাগ সব গিয়ে পড়ল দিদিদের ওপর। রাগের মাথায় বিবেচনা বোধ কাজ করছিল না বলে যা কোনোদিন বলিনি তেমন কথা বলে ফেললাম। বললাম, আমি তো সংসারের জন্যই বাইরে বেরোই, তা না হলে আমি তো নিজেই বাড়িতে বসে থাকতে পারতাম। শুধু এত বড় সংসারের দায় নিতে হয় বলেই তো আমাকে বাইরে বেরোতে হয়। দিদিরা আমার মুখে কথা শুনে হতবাক। আমিও বলার পরই বুঝতে পারলাম মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। এমন অন্যায় কথা বলার কোনো অধিকারই নেই আমার। আমি হয়তো বাইরে বেরিয়ে টাকা রোজগার করি, কিন্তু এই বাড়ি, মা কিংবা আমাকে তো এত বছর ধরে সামলে রেখেছে এই দিদিরাই। শুধু কটা টাকা রোজগার করি বলে আমার এমন কথা বলার ঔদ্ধত্য হলো কি করে? সোনা দিদি মায়ের মতো। তিনি বললেন, শোন সাবু, তরে এখন কথা কই। সর্বেন্দ্র তো জানি যে তুই কোন সময় বাসায় থাকস, তাইলে তো তুই যখন বাসায় থাকস তখনই সে ফোনটা করতে পারে। সে তার পরিবার লইয়া বাইরে আছে, তার উপর সে অসুস্থ, ইচ্ছা থাকলেও সবসময় ফোন করতে পারে না। এইটুক তো তুই বুঝবি। আমরা না হয় তোর বাসায় থাকি, তাই আমাদের তুই মুখঝামটা দিয়া যা খুশি তাই কইতে পারস, কিন্তু সর্বেন্দ্র যদি ফোন নাই কইরা থাকে তাইলে কি আমাকেও কিছু করার আছে? আমি কথাটা বলার পর নিজেই বুঝতে পেরেছিলাম কত বড় কথাটা বলে ফেলেছি। কেঁদে ফেললাম। সোনাদির পা ছুঁয়ে বললাম, সোনাদি, বড় অন্যায় কইরা ফেলেছি। সোনাদি বললেন, আমি বুঝি রে সাবু, তোর কষ্ট আমি বুঝি। ঘরে বাইরে তোর সমান কষ্ট। এখন যে তোর জীবনখানি শূন্য হইয়া গেছে, এই সম্পর্ক তো এমনই হয় রে সাবু, তোর যে কোনো জোর নাই তার উপর। তবে আমি কইতাছি, সে ভালো হইয়া ফিরে আসবো, একটু ধৈর্য ধর। এই ঘটনার 2-3 দিন পর সর্বেন্দ্র নিজে ফোন করলেন। এতদিন পর ওর গলা শুনে আমি কথা বলবো কি? আমার তো কান্নাই থামে না। ওদিকে সর্বেন্দ্রর তখন তাড়া, কোথাও থেকে ফোন করছেন, সেখানে হয়তো বেশিক্ষণ কথা বলার উপায় নেই। আমি অবুঝের মতো একই কথা বারবার বলতে লাগলাম, তুমি কবে আসবে? কবে আসবে তুমি? আমি তো আর পারছি না। কবে আসবে তুমি? সোনাদি আমার পাশেই দাঁড়িয়েছিলেন। বললেন, অরে জিজ্ঞাসা কর, আর অপারেশন কবে?
আমি জিজ্ঞাসা করার আগেই সর্বেন্দ্র নিজে থেকে বললেন, কাল আমার অপারেশন। আমার বুকের মধ্যে হাতুড়ির শব্দ। কাল ওর অপারেশন? জ্ঞান ফেরার পর উনি আমাকে দেখবেন না, আমিও ওকে দেখব না? আমি আবদার করলাম, সর্বেন্দ্র আমি কালকের ফ্লাইটেই বম্বে যাই, অন্য হোটেলে থাকবো, শুধু একবার তোমার জ্ঞান ফেরার পর তোমাকে দেখেই চলে আসব। সর্বেন্দ্র বললেন, তুমি এই সময় অবুঝ হলে আমি থাকি কি করে? তুমি যত দূরেই থাকো, আমি জানি তুমিই আমার জীবনের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। আমি জানি তোমার প্রার্থনাই আমাকে সুস্থ করে তুলবে। সর্বেন্দ্র ফোন রেখে দিলেন। তখন আমার খুব নামডাক, বলতে নেই হাতে পয়সা কুড়িও হয়েছে, তাবড় লোকদের সঙ্গে যোগাযোগ। অথচ সেদিন বুঝতে পেরেছিলাম এগুলো কিছুই কিছু না। ভালোবাসার ক্ষেত্রে এসব কোনো কাজে আসে না। এ জগতে একমাত্র সত্যি হলো আইনের সম্পর্ক। সে সম্পর্ক যেমনই হোক না কেন, বেনি সুতোর মালাই গাঁথা সম্পর্কের আসল সময় কোনোই দাম নেই। ওর অপারেশনের দিন শুটিংয়ে গেলাম না। হঠাৎ যদি ফোনে জরুরি কোনো খবর আসে, সারাটা দিন ফোনের পাশে বসে রইলাম। যদিও জানতাম আমাকে কেউ ফোন করে জানাবে না সর্বেন্দ্রর অপারেশন কেমন হলো বা উনি কেমন আছেন, তবু কি যে এক আশা। ওই ফোনই যেন আমাদের দুজনের মধ্যে একমাত্র সেতু হয়ে দাঁড়িয়ে রইল তখন। যদি সর্বেন্দ্রর জ্ঞান ফেরার পর অন্তত ডাক্তারকে বলেন আমাকে ফোন করতে। মানুষের আশা কি আর অত নিয়মকানুনের ধার ধারে নাকি? অত সম্ভব অসম্ভব বিচার করে? ভোরবেলা দিদিকে কালীঘাটে পুজো দিতে পাঠিয়েছিলাম। দিদি সর্বেন্দ্রর নামে পুজো দিয়ে এসেছে। আমি উপোস করে আছি। কেন যে উপবাসে আছি তার কোনো ব্যাখ্যা নিজের কাছেও নেই। সারাটা দিন কেটে গেল, কোনো খবর নেই। ভেতরে ভেতরে ছটফট করছি, কি করে পাবো খবর? শেষ পর্যন্ত যে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, যিনি ওর অপারেশন করেছিলেন, তাকেই ফোন করলাম। তিনি একবারই ফোন ধরলেন, বললেন অপারেশন সাকসেসফুল, কিন্তু এর পরেও বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে হবে ওকে। অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। আপাতত সর্বেন্দ্র ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে, তিনি কথাও বলছেন। বুকের ভেতর থেকে যেন একটা পাষাণ ভার নেমে গেল। মনে মনে দিন গুনতে লাগলাম। নিজেই দিনে বারবার করগুনে হিসেব করতে বসতাম, কবে সর্বেন্দ্রকে আনতে পারবো। 2-3 দিন পরে যদি হাসপাতাল থেকে ছেড়ে দেয়, তাহলে দিন 7 মাথায় নিশ্চয়ই সর্বেন্দ্রকে নিয়ে আসবে ওরা আমার কাছে। এই 7টা দিন কি 7টা যুগের মতো? অন্তহীন মুহূর্তগুলো থেমে আছে কেন অচল পাথরের মতো? এগোচ্ছে না কেন একটু? 7টা দিন পার করব কি করে আমি? এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোমবার সত্যি সাবিত্রী, নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।